পঞ্চায়েত ভবনে এসআইআর শুনানি বন্ধ করতে চায় কমিশন। ডেরেক ওব্রায়েন এবং দোলা সেনের যে মামলা তার পাল্টা হলফনামা দিয়ে জানালো কমিশন, এবং হলফনামায় ইটাহার, ফারাক্কা, চাকুলিয়ার এই সবের ঘটনার কথা উল্লেখ করা হয়েছে। দেখুন, এই নির্বাচন কমিশন মানুষকে হয়রান করছে, বাড়ির থেকে অনেক দূরে মানুষকে কাজকর্ম ছেড়ে, পেশা ছেড়ে তাদের সেখানে ডেকে আনছে, একসঙ্গে অনেক লোককে ডেকে লাইনে দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রাখছে, যাতে মানুষ বিরক্ত হয়ে ফিরে যায়। বারবার ডাকছে যাতে একবার না আসে, সেই ছুতোয় ওরা নাম কেটে দেবে। তো সুতরাং এগুলো সব চক্রান্ত, মানুষকে প্রভোগ করা, হয়রান করা, রাগিয়ে দেয়া, ফাঁদে ফেলা, যে দুম করে একটা কেউ কিছু এটা করলো সেটাকে ছুতো করে এটা হবে না, ওটা হবে না। এগুলো সব বিজেপির যাতে কোনো রাজনৈতিক সুবিধা করে দেয়া যায়, ভোটার লিস্টে কারচুপি করা যায়, সেই জন্য এখানে করা যাবে না, দূরে করব, অমুক করব, এগুলো সমস্ত হচ্ছে গোলমাল পাকানোর খেলা। শুনানি সহ বাকি বেশ কিছু কাজ 7 দিন অতিরিক্ত সময় চেয়ে সদনে চিঠি দিল রাজ্য নির্বাচন আধিকারিক। সেক্ষেত্রে পিছবে চূড়ান্ত তালিকা প্রকাশের দিনক্ষণ। শাসক দলের বারবার অভিযোগ ছিল হটকারিতায় হচ্ছে এসআইআর। আমরা তো প্রথম থেকেই বলেছি, আজকে নির্বাচন কমিশন হঠাৎ বলছে আমাদের শেষ হয়নি, এই দিন বাড়তি চাই। আমরা প্রথম থেকে বলেছি যে কেন এই ধরনের অবৈজ্ঞানিক, অপরিকল্পিত এই ধরনের হঠকারী কাজ করছেন, অদূরদর্শী কাজ। এটা এত অল্প সময় তাড়াহুড়ো করে বিজেপির কথায় শুধু বৈধ ভোটারদের নাম কাটার খেলা, এটা তো চলতে পারে না। আমরা তো বলেছি সেটা। তো এখন সেটাই তো মানতে হচ্ছে ঘুরিয়ে। এত তাড়াহুড়ো করার কোনো দরকার ছিল না। 2001-এর ভোটের পর 2-2.5 বছর ধরে ধরে এসআইআর হয়েছিল। তো এখানে বিজেপির রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করতে গিয়ে এখন তো নিজেরাই বুঝতে পারছে যে কাজ শেষ হয়নি। এত মানুষের মৃত্যু, এত মানুষের হয়রানির পরও এখন ওরা শেষ করতে পারেনি, সময় চাইছে। এগুলো তো গোড়াতেই আরো অনেক বেশি সময় নিয়ে ভোটের পর ঠান্ডা মাথায় করা উচিত ছিল। যেটা যখন তৃণমূল বলেছিল তখন বাবুদের পছন্দ হয়নি, এখন নিজেরাই কাজ শেষ করতে পারেনি। তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের সাথে চলেন, মানুষের পাশে থাকেন। জনগণের কি চাহিদা, কিসে সুবিধা হয় মমতা বন্দ্যোপাধ্যায় থেকে বেশি কেউ জানেন না। ফলে এই এসআইআর নিয়ে 1, 2, 3, 4 করে প্রত্যেকটা পয়েন্ট মমতা বন্দ্যোপাধ্যায় যা যা রেজ করেছিলেন সেটা কোনোটা সুপ্রিম কোর্টকে মানতে হয়েছে, কোনোটা তারপরে এই বিজেপির নির্দেশে চলা বিজেপির দলদাস এই জাতীয় নির্বাচন কমিশনকে মানতে হয়েছে। তো এখনো সেটা দেখা যাচ্ছে। এই যে সব সার্টিফিকেট নিয়ে যে মানুষকে হয়রান করছিল, আজকে সুপ্রিম কোর্টের রায়ে দেখা যাচ্ছে তৃণমূল যা বলেছিল তো সেগুলো তো মানতে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় প্রশংসার কথা যখন আপনি বলছেন, তখন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশংসা করেছেন। সুপ্রিম কোর্টে তিনি যেভাবে লড়াই করেছেন, সেইটা সুপ্রিম কোর্টে যেভাবে মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চের সামনে মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস সভানেত্রী এবং বাংলার মুখ্যমন্ত্রী, তিনি নাগরিক হিসেবে, নাগরিকদের স্বার্থে দলনেত্রী হিসেবে এসআইআর যে বিপদ তৈরি করে দিচ্ছে নির্বাচন কমিশন বিজেপির নির্দেশে, সেগুলো নিয়ে যেভাবে তিনি সাধারণ মানুষের স্বার্থে, ভোটের অধিকার, নাগরিকত্ব রক্ষা করার স্বার্থে, মৃত্যুর মিছিলের প্রতিবাদে, হয়রানির প্রতিবাদে সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে নজিরবিহীন ঐতিহাসিক সওয়াল করেছেন, তাতে সারা ভারতবর্ষ কেন সারা পৃথিবীতে ছড়িয়ে থাকা এই যারা এগুলো সব খবরাখবর রাখেন, বাঙালি আছেন, তারা যেমন মুগ্ধ, দেশ যেমন মুগ্ধ, তেমনি ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার, তিনি সিপিআইএম নেতা, তিনি প্রশংসা করেছেন যে লড়াইটা তো মমতা বন্দ্যোপাধ্যায় দিয়েছেন। একদিকে ত্রিপুরার বর্ষিয়ান নেতা মানিক সরকার প্রশংসা করছেন, আর ত্রিপুরার বামফ্রন্ট সরকারের তৎকালীন অ্যাডভোকেট জেনারেল বিকাশ ভট্টাচার্য তিনি বাংলায় দাঁড়িয়ে কুৎসা করছেন। এবার বুঝে নিন যে এই আলিমুদ্দিন স্ট্রিট এরা শূন্য পাওয়া দল। আগে সিপিএম ছিল চোর, ডাকাত, ধর্ষকদের মদতদাতা, জঙ্গিদের মদতদাতা, বাংলার বৃহত্তম বিস্ফোরণ ওই রশিদ খানের ডেরার আরডিএক্স, রাইটার্স আর লালবাজারের পাশে এইসবের পার্টি। আর এখন রাজনৈতিক ভিক্ষাপাত্র হাতে বাড়িতে বাড়িতে, হোটেলে হোটেলে ঘুরে বেড়ানো পার্টি হচ্ছে সিপিএম। তাতেও তাদের কি ঔদ্ধত্য। আর মানিক সরকার
তিনি বলছেন মমতা বন্দ্যোপাধ্যায় অত্যন্ত ভালো লড়াই দিয়েছেন মানুষের স্বার্থে এবং আলিমুদ্দিন স্ট্রিটের উচিত মানিক সরকারের কাছ থেকে বিষয়টা শিখে নেয়া। বিজেপির অভিযোগ ছিল সরকারি কর্মচারীদের চক্রান্ত দাবিদারির জন্য এসআইআর তালিকা বাংলা সিপিএম এর যে অবস্থা, তো মোহাম্মদ সেলিম তো নিজেকে রাজ্য সিপিএম এর সম্পাদক ভাবেন না, উনি রাষ্ট্রসংঘের মহাসচিব ভাবেন। এখন মানিক সরকারকে নিয়ে আমার চিন্তা হচ্ছে যে মানিক সরকার তিনি বর্ষিয়ান সিপিএম নেতা, তো তিনি যেহেতু মমতা বন্দ্যোপাধ্যায় সুপ্রিম কোর্টের এই লড়াইয়ের প্রশংসা করেছেন, তাকে না আবার আমাদের এখানকার আলিমুদ্দিন স্ট্রিট আবার তাকে না তৃণমূল বলে বসে। বিজেপির অভিযোগ ছিল সরকারি কর্মচারীদের চক্রান্ত ও দাবিদারির জন্য এসআইআর তালিকায় ঢুকছে বেনজল। এই আশঙ্কা থেকেই কি অতিরিক্ত সময় চাইছে কমিশন? আরেকবার শুনুন। বিজেপির অভিযোগ ছিল সরকারি কর্মচারীদের চক্রান্ত ও দাবিদারির জন্য এসআইআর তালিকায় ঢুকছে বেনজল। এই আশঙ্কা থেকেই কি সতর্ক হয়ে অতিরিক্ত সময় তোরা কি ভেবেছিল একটা এসআইআর, যারা বললো এসআইআর করব 1 লক্ষ 10 লক্ষ 1 কোটি রোহিঙ্গা বার করবো, একজন রোহিঙ্গা বার করতে পারেনি ভোটার তালিকা থেকে, তো তারা কি ভেবেছিল এসআইআরটা হবে কি করে? এই কর্মচারীরাই তো করবেন। নাচতে না জানলে উঠোন বাঁকা, যাদের সংগঠন নেই, নিজের বুথ থেকে বিএলএ 2 দিতে পারে না, তারা যখন দেখছে এসব করেও তৃণমূলকে পাল্লা দেওয়া যাচ্ছে না, তখন এসব ভিত্তিহীন কথা বলতে শুরু করেছে। শুভেন্দু অধিকারী বলেছেন যে ডমিসাইল নিয়ে চূড়ান্ত ভুল ব্যাখ্যা করা হচ্ছে, ভুল করলে ইয়ারও সাসপেন্ড, তারা সুপ্রিম কোর্টে যাবেন এবং শেষ দেখেছেন। দেখুন, ওনার কোর্টে যাওয়ার একটা যাতায়াতের অভ্যাস আছে, তুমি যেতে পারেন। মানুষের কাছে ছাড়া, মানুষের দরবার ছাড়া বিজেপির নানা জায়গায় যাওয়ার অভ্যাস আছে এবং কখনো তারা বলবে কেন্দ্রে যাবো, জাতীয় নির্বাচন কমিশন ভোট করবে, কখনো বলবে কেন্দ্রীয় বাহিনী আসবে, কখনো সিবিআইডি পাঠাবে, কখনো ওই বিভিন্ন কমিটি কমিশন পাঠাবে। শুধু মানুষের কাছে যাওয়া এইটা বিজেপি জানে না। ফলে শুভেন্দু বাবুরা কখনো বলবেন অমুক কোর্টে যাচ্ছি, অধিকার আছে, যাবেন। শুভেন্দু অধিকারী আরো বলেছেন যে আনন্দপুর মামলাকে দুর্বল করার জন্য মানে মুখ্যমন্ত্রী অঙ্গুলি হেলন বা ইশারা রয়েছে আনন্দপুর মামলাকে দুর্বল করার জন্য। দেখুন, এইগুলো নিয়ে রাজনীতি করাটা না অত্যন্ত আপত্তিকর। আনন্দপুর একটা দুঃখজনক দুর্ঘটনা, অগ্নিকাণ্ড, বহু লোক মারা গেছেন। রাজ্য সরকার প্রশাসন যা যা করা দরকার, ত্রাণ উদ্ধার তদন্ত সমস্ত কিছু করছে। কদিন আগে যখন গোয়ায় নাইট ক্লাব জ্বলে গিয়ে মৃত্যুর মিছিল হলো, তো ওটা তো বিজেপির জায়গা, তখন শুভেন্দু অধিকারীর মনে পড়েনি যখন ইন্দোরে কৈলাস বিজয়বর্গীয় জায়গায় পানীয় জলে বারবার বলা সত্ত্বেও পুরো নিগম ওখানে কাজ করেনি, সংক্রামিত হয়ে বিষক্রিয়ায় মৃত্যুর মিছিল, তখন শুভেন্দু অধিকারীদের কি মনে হয়েছিল? তখন মনে হয়নি যে ওখানে চক্রান্ত চলছে, ওর মধ্যে অপদার্থতা, বিজেপির চক্রান্তে লোক মারা যাচ্ছে? তখন মনে হয়নি? যেখানটা একটা দুর্ঘটনা সেখানে কাজ চলছে, তাই নিয়ে এনারা ভিত্তিহীন কুৎসা করছেন। আর বিজেপির চক্রান্ত যদি দেখতে চান, ওইখানে গিয়ে দেখুন, ওই নাইট ক্লাব পড়ে যাওয়া, ইন্দোরে বিষক্রিয়া, ওর পেছনে বিজেপি খুঁজে, আগে ওখানে গিয়ে বিজেপি খুঁজুন। শুভেন্দু অধিকারী আরো হুমায়ুন কবিরের প্রসঙ্গ টেনে উনি বলেছেন যে সিট জিতে মুসলিম মুখ্যমন্ত্রী করতে চান হুমায়ুন কবিররা। দেখুন, এরা সব অতৃপ্ত আত্মা, বুঝলেন তো। এই যারা বুঝে গেছেন যে চতুর্থবারের জন্য তৃণমূল কংগ্রেস আসছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হবেন, এখন প্রত্যক্ষ পরোক্ষভাবে এই অতৃপ্ত আত্মা, যেসব টুকরো টুকরো বিজেপি গ্রুপ আছে বা অন্য বিরোধী দল আছে বা বিজেপির বি টিম সি টিম, সব মুখোশধারী পুতুল নাচের পুতুল, যাদের সুতো দিয়ে বিজেপি নাচায়, তো এর মুখে ওর কথা, ওর মুখে এর কথা শোনা যাবে, তো নতুন কথা কি আছে? শুধু বাংলার মানুষের মুখে এবং মনে এদের কোনো জায়গা নেই। কিছুদিন আগে শায়কের কেসটিকে ঘিরে যেটা হয় সেটা হচ্ছে একজন কর্মীকে, রেস্টুরেন্টে কর্মীকে আটক করা হয়। সেখানে রুদ্রদা বলেছেন যে পুলিশ, মমতা বন্দ্যোপাধ্যায় পুলিশ করিয়েছেন ওকে আটক, একজন সাধারণ মানুষকে, আলিবাবের কর্মীটিকে, যার কোনো কারণ ছিল না। কি বলবেন এটা নিয়ে? সেটা পুরোটাই তৃণমূল দলের ওপর চালাতে চেয়েছেন। এটার সঙ্গে তৃণমূল দলের কোনো সম্পর্ক নেই, এটা নিয়ে তৃণমূল দলের কোনো সম্পর্ক নেই। এটা যা যেভাবে আইন ইত্যাদি সেই অনুযায়ী হয়েছে। ছেলেটি অত্যন্ত, এইটুকু বলতে পারি, ও ছেলেটি অত্যন্ত অসভ্যতা করেছে, যার জন্য তাকে নিজের পোস্টও ডিলিট করে দিতে হয়েছিল। শুভেন্দু অধিকারী আরো বলেছেন যে হিয়ারিং এর দিন বাড়লে ক্ষতি কিছু নেই, 5 মেয়ের মধ্যে সরকার না তৈরি হলে রাষ্ট্রপতি শাসন হবেই।
আবার বলছি, এই যে ব্যাকডোর দিয়ে যাওয়ার একটা ইচ্ছা, তো কি হবে? প্রথম কথা, রাষ্ট্রপতি শাসন হবে না। আর যদি রাষ্ট্রপতি শাসন ওরা এই সব স্বপ্নে থাকেন, তাহলে জেনে রেখে দিন, রাষ্ট্রপতি কেন, রাষ্ট্রসংঘের শাসন হলেও তৃণমূল কংগ্রেসই বাংলার মানুষের ভোটে জিতবে। আরে মানুষের উপর ভরসা নেই এদের, রাষ্ট্রপতি শাসন। আরে ভোটার লিস্ট আর ভোটার তো বাংলার, আর রাষ্ট্রপতি শাসন কিসের হবে? এসআইআর এর সঙ্গে কোনো সম্পর্ক নেই ভোটে। এসআইআর শেষ করতে না পারলে ভোটের পর বাকিটা হবে, আগের ভোটার লিস্ট বেসিসে ভোট হবে। এসআইআর এর সঙ্গে ভোটের কোনো সম্পর্ক নেই। ভোটের ফল নিয়ে অত্যন্ত আত্মবিশ্বাসী শুভেন্দু অধিকারী। তিনি বলছেন যে বিজেপি সরকার এলে 6 মাসের মধ্যে 10 লক্ষ চাকরি পোস্ট যে ফাঁকা আছে তা পূরণ হবে, 2,15,00,000 বেকার। আমি পরিষ্কার বলছি, শুভেন্দু অধিকারী চাকরি নিয়ে কোনো কথা বলার আগে 2014 সালে বছরে 2 কোটি চাকরির প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি, নরেন্দ্র মোদী। তো এখন 2014 থেকে 26, 12 বছর, 12 দুগুণে 24 কোটি চাকরিটা কোথায় গেল এইটা ওনারা দেখিয়ে দিন। তার মাঝখানে তো আরো কারখানা বন্ধ হয়েছে, দেশের শিল্প ছারকার হয়েছে, মানুষের কর্মচ্যুতি হয়েছে, সংখ্যাটা আরো বেড়ে গেছে। সারা দেশের বেকারত্বের যা হাল, তার মধ্যে চাকাটা একটু উল্টো দিকে ঘুরছে, পশ্চিমবঙ্গে কর্মসংস্থান বাড়ছে। ফলে শুভেন্দু অধিকারীরা যা যা দাবি করবেন, আগে কেন্দ্রের সরকারে কি রয়েছে আর বিজেপি শাসিত রাজ্যে কি হয়েছে সেটা মানুষকে দেখাবেন, তারপর কথা বলবেন। সুপ্রিম কোর্ট তো বলেছে, শুভেন্দু অধিকারী আরো হাইকোর্টের প্রসঙ্গ এনে বলেন যে চূড়ান্ত তালিকায় রোহিঙ্গাদের নাম থাকলে আমরা হাইকোর্ট অব্দিও যাবো। দেখুন, শুভেন্দু অধিকারী মায়ানমারে একটা ট্যুর করতে পারেন, ওখানে কিছু ওখান থেকে 2-1 মানে রোহিঙ্গা কেমন দেখতে হয়, রোহিঙ্গারা কি করে। আমি আবার বলছি, বিজেপিতে রোহিঙ্গা বলতে যে রহস্যজনক বিষয়, আমি একজনের মধ্যেই লক্ষণ পাই, যিনি অত্যন্ত গরমকালে গরম টুপি, গরম সোয়েটার, কালো চশমা পরে ঘুরছেন। পরে অনেকে আমায় বললেন ওর নাম মিঠুন। কিন্তু ওই রোহিঙ্গা, তো এবার ব্যাপারটা এটা, শুভেন্দু অধিকারী ভোটার লিস্টে ৫৫ লক্ষের মধ্যে একজনও বের করতে পারেনি জাতীয় নির্বাচন কমিশন। এখনো পর্যন্ত ভোটার লিস্ট থেকে একজন রোহিঙ্গা বের করতে পারেনি। আর যদি রোহিঙ্গা একটাও যদি কোথাও দেখাও যায়, তার দায় তো হচ্ছে মায়ানমার থেকে আসছে, মানে তোকে বিএসএফ এর দায়িত্ব, সে ঢুকছে কি করে। কিন্তু এখনো একটাও রোহিঙ্গা বের করতে পারেনি। মানুষকে কত মিথ্যা বলবেন শুভেন্দু অধিকারী, কত ভুল বোঝাবেন। রানাঘাটের শাসক দল, আপনারা একটা কথা বলুন, এবার শুভেন্দু অধিকারী বা বিজেপির কোন নেতা যদি রোহিঙ্গা নিয়ে কোনো কথা বলতে চান, তাহলে পাশে 1 পিস রোহিঙ্গাকে ধরে বসিয়ে যেন কথা বলেন, আর নইলে ছবি দেখিয়ে কথা বলেন। রোহিঙ্গাদের মতো আচরণ, খাদ্য তালিকা একমাত্র মিঠুন চক্রবর্তীর আছে। এর বাইরে কিন্তু রোহিঙ্গা যদি না ধরে বসাতে পারেন, এই শুধু এই কাল্পনিক রোহিঙ্গা রোহিঙ্গা, এটা দয়া করে বন্ধ করুন। রানাঘাটে শাসক দলের নেতার অত্যাচারে বাড়ি বিক্রি করে বাংলা ছাড়া বৃদ্ধ বাঙালি দম্পতির অভিযোগ, পুলিশে জানানো লাভ হয়নি। দেখুন, এগুলো বাড়িওয়ালা, ভাড়াটে, নানা ধরনের অভিযোগ, কাউন্টার অভিযোগ থাকে। এ নিয়ে সবসময় রাজনৈতিক মন্তব্য করা যায় না। আবারও বিতর্কিত মন্তব্য ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার। লোকসভা ভোটে ভাঙড়ে যে 3টি অঞ্চলে হেরেছি, সেখানে সরকারি ঘর বন্ধ করে দিয়েছি, আগামী দিনে লক্ষ্মীর ভান্ডার সহ অন্যান্য সরকারি পরিষেবা বন্ধ করে দেব। না, উনি খুব ভালো লোক, উনি ওইভাবে বোঝাতে চাননি। উনি যেটা বোঝাতে চেয়েছেন সেটা হলো যে তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই যে বাংলায় হেরেছে বলে 2021 থেকে সব বন্ধ করে দিয়েছে বিজেপি। বাংলার আবাসের টাকা দেয়নি, 100 দিনের টাকা দেয়নি, 2 লক্ষ কোটি টাকা দেয়নি, ওরা তো দেয়নি। আমরা তো তা করি না। আমাদের এখানে দল, মত, জাতি, ধর্ম নির্বিশেষে সবাই কন্যাশ্রী থেকে লক্ষ্মীর ভান্ডার সবাই পান। শপথ মোল্লা যেটা বোঝাতে চেয়েছেন যে যারা এত সুবিধা পাচ্ছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোটটা দেবেন না কেন, এইটা একটু ঘুরিয়ে পেঁচিয়ে বুঝে নিতে হবে। উনি যে শব্দগুলো বলেছেন একটু সাজিয়ে দিচ্ছি, নিন না। ব্যারাকপুরে মনিরামপুরে উত্তর ব্যারাকপুর পুরসভার কাউন্সিলর আইনজীবী রবীন ভট্টাচার্যের লাঠিতে মৃত্যুর অভিযোগ 81 বছর। বলতে পারবো না। বলা হচ্ছে যে অবৈধ নির্মাণ করছিলেন এবং ওই বৃদ্ধের ছেলে আটকাতে। দেখুন, বিভিন্ন জায়গায় একদম স্থানীয় কিছু ঘটনা ঘটে, সেগুলো না জেনে না এইভাবে কোনো প্রতিক্রিয়া দেওয়াটা খুব মুশকিল। ওটা কোনো ইনসিডেন্ট হলে পুলিশ প্রশাসন নিশ্চয়ই তদন্ত করবেন, দেখবেন। কিন্তু একেবারে কোন প্রত্যন্ত এলাকায় ইন্ডিভিজুয়াল কার সঙ্গে কার ঝগড়া হচ্ছে, সেটা সবসময় রাজনীতিও থাকে না, এবং সেটা নিয়ে মন্তব্য করা প্রথমেই ঠিকও না।
শুভেন্দু অধিকারী আরো টেনে এনেছেন ওবিসি প্রসঙ্গ, বলছে দুয়ারে সরকারের নামে প্রমোশন হচ্ছে এবং যাকে তাকে ভুয়ো সার্টিফিকেট দেওয়া হচ্ছে। গত 15 বছরে অরিজিনাল ওবিসি যারা তাদের সংরক্ষণ কেড়ে নেওয়া হয়েছে। গত 15 বছরে যদি উনি হিসাব দিয়ে বলেন, তার মধ্যে একটা বিরাট অংশ তো উনি নিজেই গভর্নমেন্টে ছিলেন। শুভেন্দু অধিকারী গত 15 বছরের কথা তুলছেন, উনি তো 2020 সালের নভেম্বর মাসে বিজেপিতে গেছেন। তো তার আগে পর্যন্ত তো উনি তৃণমূল কংগ্রেসের সাংসদ, বিধায়ক, মন্ত্রী, দলের অবজারভার, জেলার দায়িত্বে, পলিসি মেকিং বডিতে। তো সুতরাং উনি তখন নিশ্চয়ই নিখুঁতি হয়েছে বলে তিনি বলেননি। আর এখন বলছেন রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে মানুষকে বিভ্রান্ত করতে। কারণ 15 বছরের কথা যদি বলেন, তার মধ্যে তো 11 বছর উনি তৃণমূলেরই শীর্ষ নেত্রী। বলছেন অটল বিহারী বাজপেয়ী সাঁওতালি ভাষাকে অষ্টম তপশিলি ভাষার মর্যাদা দিয়েছিলেন, কিন্তু এখানে ওবিসির নামে বাংলায় ওবিসিদের জন্য যা যা করার, সমাজের সব শ্রেণীর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের তরফে যেখানে যা যা যতটা করার সর্বশক্তিতে করছেন। ওদের বলুন বাংলার বকেয়া টাকাটা দিতে। গত 4-5 বছরে প্রায় 4,64,000 কোটি টাকা বাংলা থেকে ট্যাক্স তুলে নিয়ে গেছে, আর বাংলার বকেয়াটা দিচ্ছে না। এটা তো হতে পারে না। স্বাস্থ্য ব্যবস্থার বেহাল অবস্থা নিয়ে আবার একটি প্রশ্ন উঠলো, একটি ছবিকে কেন্দ্র কোন করে। বেহাল? পূর্ব বর্ধমানের আউশ গ্রামের ঘটনা। স্বাস্থ্য কেন্দ্রের ভেতরে বেডে কুকুর শুয়ে আছে, সেখানে দেখার কেউ নেই, স্বাস্থ্যকর্মী নেই, সেই বেডেই কিন্তু রোগীকে। আমি কালকে পরেশ ফলের বাড়ি গেছিলাম, পরেশদা শুয়ে আছে, পাশের বেডে কুকুর শুয়ে আছে। পরেশদা তাকে নিয়ে জড়িয়ে ধরে শুয়ে আছে। কাকে কি বলবো? পরেশ ফলকে ভালোবাসে নিয়ে শুয়ে আছে। আমি একটা কথা বলি যে নিশ্চয়ই হাসপাতাল, স্বাস্থ্যকেন্দ্র পরিচ্ছন্নতা দরকার। এত বড় একটা সিস্টেম, এটা কি প্রথম? এখানে মানে কোনো হাসপাতালে বা প্রাথমিকে মানে একটু প্রত্যন্ত এলাকায় কোনো একটা কুকুর ঢুকেছে বা মানে বেড়াল দেখা গেছে, এগুলো তো সপ্তাহে 2টো করে কুকুর, 3টে করে বেড়াল থাকতো সিপিএম এর সময়। তো এখন সেখানে এটা অনেক পরিচ্ছন্নভাবে চলছে। ব্যতিক্রমী কোথাও ওরা অনেকে কুকুর পছন্দ করে, অনেক সময় স্টাফেরা, অনেক সময় কোনো রোগীর পরিবার দুটো খেতে দেয়, এই করে, মানে যারা একটু পশুপ্রেমী হয়তো সেদিকে চলে আসে। সবসময় সেটাকে মানে দোষারোপ করাটা ঠিক না। আর যদি অত দোষারোপ করতে হয়, পরেশদের বাড়ি যায়। তৃণমূলে যোগ না দেওয়ায় এইটা নিয়ে প্রশ্ন উঠছে যে স্বাস্থ্য কেন্দ্রে সাধারণত যারা যান তারা একদম সাধারণ ঘরের নিম্নবিত্ত, তাদের স্বাস্থ্যর কথা কি? তারা আমাদের তোমাদের থেকে কুকুর, বেড়াল, পশু পাখি বেশি ভালোবাসেন এবং তাদের সঙ্গে আরো বেশি থাকেন। যাদের বেশি না কুচু, সকাল বিকেল ডেটল দিয়ে হাত ধোয়, তাদের এইসব প্রশ্ন। যারা সাধারণ মানুষ তারা আরো বেশি করে থাকেন। আমি একদমই কোনো অস্বাস্থ্যকর পরিবেশকে আমি সমর্থন করছি না। কেন রোগীর বিছানায় কেন কুকুর থাকবে? এসব তো হতে পারে না। ওটা নিশ্চয়ই তাদের ওটাকে থামিয়ে দেওয়া উচিত। বাট এগুলো অনেক বেশি হতো। এখন অনেক সংস্কার হয়েছে, অনেক ভালো হয়েছে। 2-একটা ব্যতিক্রমী ঘটনা ঘটে যায় অনেক জায়গায়। আরে কুকুর, এলাকায় কুকুর আছে, মানুষ অনেকে যারা চা খান, বিস্কুট খেতে খেতে 2টো কুকুরকে বিস্কুট দিলে সে একটু চলে এলো, অমুক তমুক হ্যান ত্যান, মহা মুশকিল। আমি হুমায়ুনের সঙ্গে দেখা করার জন্য মোহাম্মদ সেলিম রাজবীরেতে হোটেলে যেতে পারে, আর একটা এদিক ওদিক কোনো প্রাণী সে একটা হসপিটালে যেতে পারে না। তৃণমূলে যোগ না দেওয়ায় খাস কলকাতায় আক্রান্ত বিজেপি কর্মী, এমনই বিজেপি বলছেন। কাউন্সিলর সুশান্ত ঘোষের বিরুদ্ধে দোকান ও বাইকে আগুন লাগানোর অভিযোগ। আমি বলতে শুভেন্দু অধিকারী আরো বলেন যে 3 বছরের আগে অনাস্থা না আনা প্রসঙ্গ টেনে এটা কাজল কেষ্টর জন্য করা হয়েছে, না হলে 19শে ফেব্রুয়ারির কল দেখতে পেতেন না, কাজল কেষ্টর মধ্যে লড়াই শুরু হয়ে যেত। দেখুন, আগে বিজেপি নিজেদের ঝামেলাটা সামলাক। একদিকে তৎকাল দলবদলু, অন্যদিকে আদি আরএসএস। আগে নিজেদের ঝামেলাটা সামলাক। তৃণমূল একটি ঐক্যবদ্ধ পরিবার, মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে তৃণমূল লড়ে। ফলে এসব নিয়ে ভাবতে হবে না। যে বাম নেতারা কখনো মিম, কখনো কবির হুমায়ুন কবির, এদের সঙ্গে বৈঠকের পর অবশেষে একটু ঘরের দিকে দেখছেন। আলিমুদ্দিনের দ্বিপাক্ষিক বৈঠক করলেন ফরওয়ার্ড ব্লকের নেতাদের সঙ্গে, কিন্তু তাদের ভেতরের সমস্যা যে শরিক দলগুলো রয়েছে, মিটবে কি আদৌ? সিপিএম তো একা লড়ার মুরদ নেই, সিপিএম এর দম নেই। একবার জিজ্ঞাসা করুন না প্রেস কনফারেন্সে যে আপনারা সবাই খারাপ, পৃথিবীর সবাই খারাপ, শুধু সিপিএম হচ্ছে একেবারে মানে সাধু পুরুষ। তা আপনারা একা লড়ছেন না কেন? বাম ফ্রন্ট, সেটাও তো একটা 7টা দলের ফ্রন্ট। ফরওয়ার্ড ব্লক, সিপিআই, আরএসপি, মার্ক্সবাদী ফরওয়ার্ড ব্লক, বিপ্লবী বাংলা কংগ্রেস, এসপি, ডিএসপি,
এই 7খানা দল নিয়ে বামফ্রন্ট, তো মানে তার সঙ্গে সিপিএম আছে, তো আপনি তো লড়ছেনই বামফ্রন্ট, তারপরে আবার কংগ্রেসকে লাগে, তারপরে আবার হুমায়ুনের হোটেলে যেতে হয়, তারপরে আবার নওশাদে তাকে তেল মারতে যেতে হয়, তারপরে আবার মিমকে ফোন করতে হয়। তো সিপিএম এর একা লড়ার ক্ষমতা নেই, এইটা তাদের মেনে নিতে কি সমস্যা আছে? আজকে একে ডেকে কথা, কালকে ওকে ফোন, আজকে আর যত ভ্যালেন্টাইন্স ডে এগিয়ে আসছে তত মোহাম্মদ সেলিমের ফোন বাড়ছে, মন বুঝতে ফোন করছে, মন বুঝতে ফোন করছে, যত ভ্যালেন্টাইন্স ডে এগিয়ে আসছে আর মোহাম্মদ সেলিম মন বুঝতে ফোন করছে। তো মুশকিল। একদিকে কংগ্রেসের একলা চলো নীতি, অন্যদিকে শরিকদের সাথে মত পার্থক্য, জোটের অঙ্ক কি বিপাকে বামেরা? আমি তো এটা তো একবারই বললাম যে মানে ওরা একা একা চলার ওদের কোনো মেরুদণ্ড নেই, মুরদ নেই। আগে একটা চোর ডাকাত, গণধর্ষণ, গণহত্যা, সন্ত্রাসবাদীদের মদতদাতা দল ছিল, এখন তার সঙ্গে যোগ হয়েছে রাজনৈতিক দেউলিয়া ভিক্ষাপাত্র হাতে এর বাড়ি ওর হোটেল এইসব ঘুরে বেড়ানো। কেউ না এলে মিমের সাথেই জোট গড়বেন হুমায়ুন, প্রার্থী দেবেন 197টি আসনে। অন্যদিকে মিমের নাম মুখে আনতে নারাজ বাম শিবির, সঙ্গী বাঁচতে এত সমস্যা হলে জোটের ফায়দা কি তুলে নিয়ে যেতে পারে রাজনৈতিক শিবির? অন্য তেমন ওদের নিয়ে মাথা ঘামন, এইসব কথা রোজ উত্তর দেওয়া মানে খুব আমরা জানি, আমরা তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন এবং সম্প্রীতি, ঐক্য, সংহতির নীতির উপর দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেস আবার সরকার গঠন করতে চলেছে। তো এখন আমরা জানি আমরা প্রত্যেকটা বুথে মিনিমাম 51%, ম্যাক্সিমাম 100% আমরা ভোট পাবো। তো সুতরাং 49% নিয়ে এই অতৃপ্ত আটটারা ঠিকার বাড়ি যাবে আর হোটেলে যাবে, উনি আমরা ভেবে কি করবো? গোর্খাল্যান্ডের পর এবার কামতাপুর পৃথক রাজ্যের দাবি উঠলো। ভোটের আগে ওরা মাঝে মাঝে ওঠে, ওটা হচ্ছে ওই বিভিন্ন সময় একটা মরশুমি বিষয় আছে, তো ওই ভোট এলেই এরকম নানা রকম কিছু ওঠে। কিন্তু বাংলার মানুষ উন্নয়ন, শান্তি, সম্প্রীতি, অটুট বাংলা, ঐক্যবদ্ধ বাংলা, এবং তাই ছিল, তাই আছে, তাই থাকবে। কামতাপুরেদের হুঁশিয়ারি, দাবি পূরণ না হলে আগামী বিধানসভা নির্বাচনে 80টি আসন বিজেপিকে হারাবে, তারা হুঁশিয়ারি দিয়েছে। আমি এর মধ্যে ঢুকবো না। শুভেন্দু অধিকারী নন্দীগ্রাম স্বপ্নে রেল প্রকল্প আটকে জমি জটে, রাজ্যের অসহযোগিতাতেই নাকি দায়ী রেলের নন কোঅপারেশন। জমি দেওয়া নন্দীগ্রামে প্রথম রেলের ভাবনাটা তো নন্দীগ্রাম আন্দোলনের পর, যখন মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের রেলমন্ত্রী, তখন থেকে নন্দীগ্রাম ভাবনা শুরু হয়েছে। ভালো করে বাজেটটা পড়ে দেখবেন, নয়াচর পর্যন্ত রেল লাইন এগিয়ে নিয়ে যাওয়া, রেল লাইন পাতানোর প্রস্তাব তো ওই বাজেটে রয়েছে লিখিত। শুভেন্দু অধিকারীকে তো 11 মানে অনেক পরে, মানে ওখানে বিধায়ক তো 16 না তারও পরে, ও তো 21-এ ওখানে গিয়ে বিধায়ক হতে গেছেন। 16 শুভেন্দু অধিকারী ওখানে বিধায়ক হয়েছে, 16-তে। তো 16-তে এই যে নন্দীগ্রামের রেল, এই ব্যাপারটা, আচ্ছা দীঘা তমলুক, এ তো কয়েক যুগ ধরে সিপিএম চেঁচিয়ে যাচ্ছে, করলো কে মমতা ব্যানার্জি। তখন তো কেন্দ্রের বুদ্ধবাবু বলতেন সরকার উঠতে বললে উঠবে, বসতে বললে বসবে, কিন্তু দীঘা তমলুক, উত্তরবঙ্গে 1 লাখি বালুরঘাট, এরকম সারা বাংলায় অজস্র নতুন লাইন মমতা ব্যানার্জি দিয়েছেন। নন্দীগ্রাম অঞ্চলকে ঘিরে প্রথম রেল ভাবনা মমতা ব্যানার্জির, ফলে কুৎসা করে কোনো লাভ নেই। কিন্তু জমির জন্য সহযোগিতা করা হচ্ছে না, জমি চাওয়া হচ্ছে, সহযোগিতা করা হচ্ছে না, এরকমই অভিযোগ। আচ্ছা উনি ওরকম ওনার তো জানেন, এখন একটু নন্দীগ্রাম নিয়ে চিন্তায় আছে। নন্দীগ্রামের 2টো ব্লক, 1 নম্বর ব্লকে তৃণমূল এমনি লিডে আছে, 2 নম্বরে আমাদের একটু ঠোকাঠুকি ছিল, তাতে একটু সমস্যা হতো, সেটা আমাদের নেতৃত্ব সব ঠিকঠাক করে দিয়েছেন। আমাদের ইয়েতে কি নাম, ওই পঞ্চায়েত নির্বাচনে, জেলা পরিষদ ভোটে নন্দীগ্রামে আমাদের লিড হচ্ছে 10,454 ভোটে। ফলে শুভেন্দু অধিকারী বুঝতে পারছেন এবার নন্দীগ্রাম থেকে তৃণমূলের প্রার্থী জিতবেন, তাই এসব গপ্প আছে। শুভেন্দু অধিকারীর দাবি এপ্রিলের 3য় সপ্তাহে বিজেপি সরকার ক্ষমতায় চলে আসবে। দেখুন, শুভেন্দু অধিকারী একজন ফ্লপ জ্যোতিষী, তো সুতরাং উনি এই ক্যালেন্ডার পলিটিক্স পছন্দ করেন। উনি 2020 সালের নভেম্বর মাসে বলেছিলেন এই তো 21-এ আমরা সরকারে আসবো, তারপরে বললেন আরেকটা, তারপরে বললেন একটা, কোনোটাই হয় না। তো সুতরাং উনি একজন ফ্লপ জ্যোতিষী, ও প্রথমেই এরকম আধুনিক এই ধরনের প্রেডিকশন না দিয়ে কিছুদিন একটু ফুটপাতে টিয়া পাখি নিয়ে বসুক, একটু চর্চা করুক, শিখে নিক, তারপর কথা বলবে।
শুভেন্দু অধিকারী যেটা আমি করে নিয়ে এবার আমার কিন্তু অনেক শুভেন্দু অধিকারী যেটা বলছেন যে শুধু নন্দীগ্রাম বা অর্থাৎ পূর্ব মেদিনীপুর বা উত্তরবঙ্গ দিতে হবে না, আজকে উনি বীরভূমে সভা করেছেন, সেখানে বলছেন বীরভূমকেও লাগবে। অর্থাৎ কি উনি বুঝতে পেরেছেন যে লড়াইটা ক্রমশ কঠিন হয়ে যাচ্ছে? উনি বুঝতে পেরেছেন যে বিপুল আসন নিয়ে তৃণমূল কংগ্রেস চতুর্থবারের জন্য ক্ষমতায় আসছে, সেই কারণে রাজনৈতিক অস্তিত্ব রক্ষার জন্য তারা পাগলের মতো ঘুরে বেড়াচ্ছেন। লোক হচ্ছে না সভায়, যত না লোক তার থেকে চেয়ার বেশি, ফলে কিছু ফ্লপ সভা করে অতৃপ্ত আত্মার মতো বিজেপি নেতারা কিছু কথা বলছে। আজকে 4 জন বিজেপি নেতা, রাজ্য বিজেপির সভাপতি, বিরোধী দলনেতা, প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ, 4 জন প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার, 4 জন 4 কোণায় সভা করছে, মানে পূর্ণ দমে বিজেপি কিন্তু ঝাঁপিয়ে পড়েছে। যে যারা যারা ঝাঁপিয়েছে জলে মানে কোথায় কোথায় ঝাঁপাবে? আরে তাদের দল তারা নেমেছেন, ওদের লড়াই চলছে তো তৎকাল বিজেপি বনাম দলবদলু বিজেপি বনাম আদি বিজেপি। শুভেন্দু অধিকারী যদি ডাক দেন ব্রিগেড চলো, দিলীপ ঘোষ ডাক দেন ব্রিগেড থেকে ফেরো। তো সুতরাং ওরা কোথায় মিটিং করছে, হ্যাঁ, তাতে কারা যাচ্ছে না, গোটাটা ওদের নিজেদের গোষ্ঠী লড়াইয়ের মধ্যে আছে গোটা বিষয়টা। শুভেন্দু অধিকারী নতুন স্লোগান দিচ্ছেন, যতই করো আক্রমণ এবার জিতবে সনাতন। দেখুন, এই ধরনের উনি সবে এখন ওখানে বিজেপিতে গেছেন, সনাতন কথাগুলো সবে নতুন নতুন বলছেন। এটা আমরা পরিষ্কার বলেছি, যতই করো হামলা জিতবে আবার বাংলা, আবার জিতবে বাংলা। অর্থাৎ বিজেপির যাবতীয় যে সমস্ত অত্যাচার, বৈষম্য, প্রতিহিংসা, এগুলোকে হারিয়ে দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলা আবার জিতবে। আজকে দক্ষিণ 24 পরগনায় গোসাবায় দিলীপ ঘোষের একটা সভা ছিল, সেখানে সভা চলাকালীন মঞ্চের একটা অংশ ভেঙে যান। তারপরে দিলীপ ঘোষ যেটা বলেন, মঞ্চ নয়, এবার আমরা সরকারই ভেঙে দেবো, সরকার। দিলীপ ঘোষের মঞ্চের ওই নারকেল দড়ি সব খুলে রেখে দিয়েছিল সুকান্ত মজুমদার বা এদের শিবিরের লোকেরা। দিলীপবাবুকে প্রথম থেকে উচিত দিলীপবাবুর কনভয়ে ডেকোরেটরের নিজস্ব লোক নিয়ে ঘোরা উচিত। উনি ওঠার আগে একদম সব ওই দড়ি দড়াগুলো সব দেখে নেবে, কারণ দিলীপবাবুকে ওদের এই পুরনো যে লবির লোকজন, এই নতুন লবি দলবদলু লবির যে লোকজন, তৎকাল লবির যে লোকজন, তারা পছন্দ করছে না দিলীপবাবুকে। ফলে একদম দিলীপবাবুর উচিত ওই দড়ি টড়ি সব ঠিক আছে কিনা দেখে না, নিজস্ব ডেকোরেট, একটা স্পেশালিস্ট ডেকোরেটরের বিশেষজ্ঞ নিয়ে ওনার ঘোরা উচিত সভাগুলো। মানে উনি মঞ্চে ওঠার আগে একবার পুরো 4-5টা দড়ি দড়া বাঁধা টাধা আছে কিনা সব দেখে নেবে। এগুলো সব বিজেপির ভেতরের লড়াই। শুভেন্দু অধিকারী আশ্বস্ত করছেন মা বোন দিদিদের মহিলাদের বলছেন বিজেপির ওপর ভরসা রাখতে, তাহলে দুর্গাপুর হবে না, আরজিকর কাণ্ড আর হবে না। দেখুন, শুভেন্দু অধিকারী এটা বলতে পারছেন না প্রয়াগরাজ হবে না, উন্নাও হবে না, হাথরাস হবে না, দিল্লি হবে না, ব্রিজভূষণ হবে না, গুজরাট হবে না, মধ্যপ্রদেশ হবে না, উড়িষ্যা হবে না, যেখানে মণিপুর হবে না, যেখানে এগুলো তো বলতে পারেন না। তার কারণ জানেন, যেখানেই বিজেপি আছে সেখানেই চূড়ান্ত নারী নির্যাতন, গণধর্ষণ, হত্যা এগুলো রয়েছে। আর এখানে কোনো সামাজিক বিকৃতির ঘটনা ঘটলেই সঙ্গে সঙ্গে অ্যারেস্ট হয়, ব্যবস্থা হয়, ফাঁসির আদেশ আদায় করে আনে পুলিশ। তো সুতরাং এগুলো মা বোনেদের বিভ্রান্ত করছেন, এসব করে কোনো লাভ নেই। মা বোনেরা বিজেপিকে ভোট দেবেন না। সিঙ্গুরের সভা থেকে প্রধানমন্ত্রী বলেছিলেন ফুলিয়ায় বিশেষ হাব তৈরি হবে। আজকে রাজ্য সভাপতি বিজেপির তিনি কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী গিরিরাজ সিংহকে সেখানে নিয়ে যান এবং স্থানীয় যারা তাঁত শিল্পী তাদের সঙ্গে কথা বলেন। ওগুলো সব লোক দেখানো নাটক। ওখানকার মানুষ, তাঁত শিল্পীরা জানেন, প্রথম যদি কেউ পরিকল্পিতভাবে তাঁত শিল্পীদের পাশে থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয় মুখ্যমন্ত্রী। তাঁত শিল্পীদের জন্য এত রকম স্কিম, গভর্নমেন্ট প্রথম তাঁত শিল্পীদের শাড়ির অর্ডার দিচ্ছে, মার্কেটিং এর ব্যবস্থা করে দিয়েছে, তাঁত সাথী প্রকল্প করেছে, তাঁতিদের তাঁত কিনে আধুনিক তাঁত দিতে বলা হচ্ছে, যন্ত্রাংশ দেওয়া হচ্ছে, আধুনিকীকরণ করা হচ্ছে, সব থেকে বড় কথা বাল্ক অর্ডার দিচ্ছে। ফলে এগুলো ওখানে ওই কে বেড়াতে গেল, কে দেখতে গেল, ভোটের মুখে নাটক করা, এসব ওখানকার মানুষ বিশ্বাস করে না। কালকে বিজেপি ঘোষণা করেছে তারা ইস্তাহার যে তৈরি করবে তার জন্য জনগণের বক্তব্য নেওয়া হবে, টোল ফ্রি নাম্বার দেওয়া, একটা মোবাইল নাম্বার দেওয়া হচ্ছে, সাজেশন বক্স রাখা হচ্ছে। আগে বিজেপির নেতৃত্বের যে মিটিং ছিল সেই সমস্ত সভাতেও সেই সমস্ত সাজেশন বক্স দেখা গেছে। যাদের বুথে BLO 2 পায় না,
লোক তাদের আবার এত শখ হয় কিসে? ওদের যেসব সাজেশন বক্স হবে তাতে এই গোষ্ঠী ওর নামে, ওই গোষ্ঠী ওর নামে, যত উড়োচিটি ওগুলো সব ওখানে জমা পড়বে। যত আরএসএস বা পুরনোরা আছে তারা দেবে নতুনদের নামে, আর নতুনরা দেবে এদের নামে। ওদের ওখানে গোষ্ঠী কন্দলের খেউড়ের বাক্স হবে ওদের এই বক্সগুলো। হুমায়ুন কবিরের যে বাবরি মসজিদ, আচ্ছা, মানুষ যদি ওখানে লেখে 100 দিনের টাকা পায়নি কেন? মানুষ যদি জমা দেয় কি করবে? সুরা দেবে? ক্ষমতা হবে ওই মতামত বক্স বসাবার আগে এটা ঘোষণা করার যে ওই বক্সে যা থাকবে আমরা ইস্তাহারে সেগুলো থাকবে? ক্ষমতা হবে? মানুষ যদি কেউ কাজ করে থাকেন 100 দিনের টাকা দিন, বাংলার মানুষ তারা যদি অনেকে গিয়ে বিজেপিরও যারা সমর্থক কাজ করে টাকা পায়নি, আবাসের টাকা পায়নি, তারা যদি ওগুলো ফেলে তো ইস্তাহারে লিখতে পারবে বাংলার টাকা দিয়ে দেবো? হুমায়ুন কবিরের প্রস্তাবিত যে বাবরি মসজিদ, তার ফ্লেক্সে সেই ছবি ছাপিয়ে একটি হিন্দুত্ববাদী সংগঠন আজকে লখনৌ জুড়ে সেই ফ্লেক্স লাগিয়েছে, এবং সেখানে তারা যেটা বলছে সেখানে লেখা আছে বাবরি মসজিদ ভাঙতে তারা আসবে। না, এগুলো পরিকল্পিতভাবে যারা হুমায়ুনকে দিয়ে এই ইস্যু তোলাচ্ছেন তারাই আবার এটাকে ইস্যু করানোর চেষ্টা করছেন। হুমায়ুন বেসিক্যালি তো বিজেপির ক্যান্ডিডেট ছিল 2019-এ, যে বিজেপি বলেছিল এক ধাক্কা অর্ধ বাবরি মসজিদ তোড় তাদের প্রার্থী ছিল। ফলে তার মধ্যে কখন আবার বাবরি মসজিদের প্রতি শ্রদ্ধা জেগে উঠলো সে উনি বলতে পারবেন। কিন্তু এই ইস্যুটাকে দিয়ে প্রচারে রাখার চেষ্টা হচ্ছে, এর পেছনে বিজেপি আছে। আগামীকাল ফের সুপ্রিম কোর্টে আগামীকাল ফের সুপ্রিম কোর্টে এসআইআর এর শুনানি, মুখ্যমন্ত্রী যাবে এরকম তো একটা, এ নিয়ে কোনো মন্তব্য করব না। এসআইআর নিয়ে সুপ্রিম কোর্টে ঐতিহাসিক সওয়াল। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাগরিক হিসেবে, দলনেত্রী হিসেবে নাগরিকদের পাশে দাঁড়িয়ে তিনি সফলভাবে সওয়াল করে সুপ্রিম কোর্টের দৃষ্টি আকর্ষণ করে হস্তক্ষেপ আদায় করে ইতিমধ্যেই এনেছেন। এর বেশি কোনো মন্তব্য। সংগ্রামী যৌথ মঞ্চ ফের আবার আজকে রাস্তায়, তারা যেটা বলছেন যে সুপ্রিম কোর্টের যে নির্দেশ, সেই নির্দেশ যাতে সংগ্রামী যৌথ মঞ্চ আগে পরিষ্কার জেনে রেখে দিক যে ওদের এই নাটকবাজি তাকে বলুক যে যে রাজ্যে ডিএ, আবার বহু রাজ্যে তো পেনশন নেই, এ রাজ্যে তো মমতা বন্দ্যোপাধ্যায় ডিএও দেন পেনশনও দেন। ডিএ আনুপাতিক হারে অনেকের থেকে বেশি, তার সঙ্গে পেনশনও আছে। কই সংগ্রামী যৌথ মঞ্চ সরকারি নাকি তারা কর্মচারী? জীবনে তো একবার কেন্দ্রীয় সরকারকে বললো না যে বাংলার বকেয়া 2 লক্ষ কোটি টাকা দিয়ে দিন, তাহলে আমাদেরও ডিএ দিতে গভর্নমেন্টের সুবিধা হবে। বিজেপির দালালি করে যাচ্ছে। তারা হুঁশিয়ারি দিয়েছেন যে তাদের হুঁশিয়ারি অসহযোগিতা করবেন, এবং ওই তো অসহযোগিতাই করছে। ওই কটা লোক তো কাজকর্ম না করে রাস্তাতেই বসে থাকে, ওরা কাজ করলো কবে? ওদের আবার অসহযোগিতা। যারা সত্যিকারের সরকারি কর্মচারী তাদের প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় পূর্ণ শ্রদ্ধা সম্মান আছে, সহমর্মিতা আছে। মমতা বন্দ্যোপাধ্যায়ও ডিএটা বাড়াতে চান, বাড়িয়েওছেন প্রচুর, পেনশনও দেন। কিন্তু এই কয়েকটা লোক যেগুলো বিজেপি আর ওই পুরনো সিপিএম এর মার্কা মারা, তারা সারা জীবন তারা এমনি কাজ করে না। সাধারণ লোক তারা পার্টিকুলার এই কটা লোক যে অফিসে কাজ করে, তারা গেলে সাধারণ মানুষ গেলে কোনো সার্ভিসও পায় না। তো এরা কাজ করলো কি না করলো ও শহীদ মিনারের তলে ওখানে বসে থাকুক। মমতা বন্দ্যোপাধ্যায় দিয়ে দেন। এরা যদি এত দরদ, তা গিয়ে বলুক না কেন্দ্রীয় সরকারকে। দিল্লি গেল তো, যে কেন্দ্রীয় সরকার বাংলার বকেয়াটা দিন। সরকারি কর্মচারী হিসেবে বাংলার বকেয়াটার জন্য তো একটা শব্দ উচ্চারণ করেন না। শুধুমাত্র বিজেপি আর সিপিএম এর ইলেকশনের সুবিধা করে দেওয়ার জন্য, অশান্তি তৈরি করার জন্য এই কয়েকটা পেটোয়া লোক রয়েছে। ডোমিসাইল সার্টিফিকেট অবশেষে নেওয়ার কথা যখন ঘোষণা হলো, হয়ে গেছে। না শুনো, একটু শুনো। আগে যারা গেল শুনানিতে, যাদের নেওয়া হলো না, তাদের কি হবে? সেটা তো প্রশাসনিক গোটা বিষয়টা দেখছে। তারা এই খবরটা পাওয়ার পর থেকেই আমাদের শীর্ষ নেতৃত্ব গোটা বিষয়টা দেখছেন। যারা BLA 2 বা কনসার্ন জায়গায় আছেন তাদের জানানো হয়েছে, গোটা বিষয়টা নেতৃত্ব দেখছেন। বিহারের দারভাঙ্গায় 6 বছরের নাবালিকাকে যৌন নির্যাতন করে খুন, তারপরে ব্যাপক সংঘর্ষ বিহারে। এইটা তো বিহারে এটা হয়েছে বিজেপির বিহার। আবার কদিন আগে এই জিনিসই আরেক জায়গায় হয়েছে, সেখানে বিজেপি। শিশু কন্যা নির্যাতিতা, জঘন্য কাজগুলো তো এই বেলা তো কোথাও বিজেপি নেতাদের খুঁজে পাওয়া যাচ্ছে না। ত্রিপুরায় রাজ্য সরকারদের পক্ষে, রাজ্য সরকারি কর্মচারীদের পক্ষে হাইকোর্ট কিছু নির্দেশ দিয়েছিল। গতকাল হয়ে গেছে।
হ্যাঁ তার সেক্ষেত্রে- গতকাল হয়ে গেছে। ও তো দ্বিচারিতা করছে, ওটা বিজেপি দ্বিচারিতা করছে, বিজেপি দ্বিচারিতা করছে। ওখানে সেটাকে আটকাতে তো এবার নিজেরা যাচ্ছে সুপ্রিম কোর্ট, হ্যাঁ সুপ্রিম কোর্টে যাচ্ছে। তো নিজেরা যাচ্ছে সুপ্রিম কোর্ট। তো এই রাজ্যে বড় বড় কথা বলবে আর ওখানে কর্মীদের প্রাপ্য আটকাতে সুপ্রিম কোর্ট যাবে, হয় নাকি? থ্যাংক ইউ। আমার একটা last, সেটা হচ্ছে রবীন্দ্র সরোবরে আজকে মেট্রোর মধ্যে দেখা গেল এক বৃদ্ধর ওপর সিট নিয়ে চড়াও হলো দুই দম্পতি, কিল এটা রাজনৈতিক কোনো আচ্ছা, প্রশ্ন। এটা কি বাংলায় হিংসা, বাংলায় কেন? না না না, এটা পাগল নাকি? এটার সঙ্গে বাংলার হিংসার কোনো সম্পর্ক আছে? আচ্ছা আমার একটা আছে, রাজ্যে মুখ্যমন্ত্রী হবে সংখ্যালঘু সম্প্রদায়ের এবং মিমের। পশ্চিমবঙ্গে মিম সরকার করবে না, কিন্তু যে সরকারই করুক তার 4টি পায়ের 1টি পায়া হবে মিম। এবং মিমের উপর মুখ্যমন্ত্রী না হলে উপমুখ্যমন্ত্রী না হলে সরকার ফেলে দেবে মিম। বিজেপি বারবার বলছে তারা সরকার করবে, তাহলে মিমের এই বক্তব্য প্রাসঙ্গিক বলে কি মনে করেন? মিমের এই বক্তব্য কতটা রেলিভেন্ট? এটা কে বলেছে? মিমেরই লোকজন বলেছে। কে কোথায় বলছে তার কি উত্তর হয় না?